মেয়েটাকে আমার চাই। ওসমান হয় জীবিত, নয়তো মৃত। ডিড ইউ গেট ইট? ধ্রুবের রাগান্বিত কণ্ঠস্বরে ওসমানের আত্মা ছলকে উঠল যেন। তরতর করে কাঁপতে লাগলো মধ্যবয়স্ক ওই লোক। ওসমানকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুবের রাগ সপ্তমে চড়ল। সে দাঁতে দাঁত চেপে অদ্ভুত শব্দ করতেই ওসমান ভয়ে জমে উঠল। দ্রুত মাথা নেড়ে জানালো। আহা, আমি চেষ্টা করব স্যার। ধ্রুব বাঁকা নয়নে তাকালো। টেবিলের উপর জোরে পাখের ন্যায় থাবা ফেলে বলল, চেষ্টার শব্দটা আমার একটু পছন্দ নয় ওসমান। করে দেখানো চাই, বোঝা গেছে? ওসমান মাথা নত করে তরতর করে কেঁপে উঠল। বরাবরের মতো ওসমানকে কোনো কাজ দেওয়ার আগেই ধ্রুব বলল, যাও, আমার বন্দুকটা নিয়ে এসো। ওসমান জানে এখন কি করতে চাইছে ধ্রুব, কিন্তু ধ্রুবের কথা অমান্য করার সাধ্য এই ভীমনে কার আছে? ধ্রুবের দ্বিতীয়বার বলার আগেই ওসমান ঝড়ের বেগে ড্রয়ার থেকে ধ্রুবের বন্দুক নিয়ে আসলো। বন্দুক ধ্রুবের দিকে এগিয়ে দিল। ধ্রুব মানা করে, পায়ের ওপর পা তুলে বাবু হয়ে বসে বলল, বন্দুকে নিজের নাম লিখে একটা গড়ি ঢুকাও ওসমান। দেরি না করে যা বলছি তাই করো। ওসমানের নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। টেনশনে প্রেশার লো হয়ে যাচ্ছে। ধ্রুবের কথা মতো কাজ না করলে মরণ নিশ্চিত। ওসমান আর দেরি করলো না। সে দ্রুত নিজের নামে একটা গুলি বন্দুকে প্রবেশ করালো। মেয়েটাকে আমার চাই ওসমান। হয় মেয়েটাকে আমার হাতে এনে দেবে, নয়তো নিজের হাতে নিজের নাম লেখা গুলিবিদ্ধ হয়ে মরে যাবে। চয়েস ইজ ইয়োর্স। আমি ওই মেয়েকে যে করেই হোক এনে দেব আপনার হাতে স্যার। ঘুমাতে যাচ্ছি আমি, ডিস্টার্ব করবে না আমায়? জি জি, স্যার। ধ্রুব এক ভয়ঙ্কর ঝড়ের নাম। ধ্রুব এক মরণঘাতী অসুখের নাম। ধ্রুব এক নিষ্ঠুর মানুষের নাম। পাথরের তৈরি মন, কথাটা জীবনে সবাই শুনলেও এমন মানুষ দেখেছে কজন? কিন্তু ধ্রুব হলো এমন একজন পুরুষ যার মনটা পৃথিবীর সবচেয়ে কঠিন পাথর দিয়ে তৈরি। ধ্রুবের কাছে প্রেম হলো সম্পূর্ণ আত্মকেন্দ্রিক। তার কাছে প্রেম হলো নিজের কাছে আটকে রাখা। যে মেয়েকে ধ্রুবের মন ধরবে, সেই মেয়ে সেদিন থেকেই ধ্রুবের হাতে বন্দী হয়ে যাবে। ভালোবাসার ক্ষেত্রে ধ্রুবের জুড়ি মেলা ভার, কিন্তু কথায় আছে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তেমনটা ধ্রুবের ক্ষেত্রে প্রযোজ্য। ধ্রুবের অতিরিক্ত ভালোবাসায় একসময় সেই মেয়ে হাঁপিয়ে ওঠে, মুক্তি পেতে চায় ধ্রুব থেকে। কিন্তু ধ্রুব তাদের মুক্তি দেয় না, বরং শিকলের বেড়া জালে আরো শক্ত করে দেয়। মেয়ে ছটফট করতে শুরু করে, পালিয়ে যেতে চায়। মেয়ে একটুখানি স্বাধীনতার জন্য ক্ষুধার্ত হয়ে পড়ে। ধ্রুব তখন সুখ পায়। এমনই একদিন আয়েশিকে চোখে ধরে ধ্রুবের। উচ্ছল প্রাণের আয়েশি তখন জানতেও পারেনি সেদিনের পর তার জীবনে এক ভয়াবহ কাল নেমে আসবে। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ধ্রুব প্রাক্তন শিক্ষার্থী ও সফল ব্যবসায়ী হিসেবে গেস্ট হয়ে এসেছিল। নাচের কাপড় পরে স্টেজের পেছনে এসে দাঁড়ালো। মাইকে জানানো হলো এখন নৃত্য পরিবেশন করবেন অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ইনা ইনা শিকদার আয়েশি। আয়েশি নামটা তখন ধ্রুবের কাছে ভীষণ অদ্ভুত লেগেছিল। এটা আবার কেমন নাম? সেই অনুষ্ঠানে ধ্রুবর ভীষণ মনে ধরেছে আয়েশিকে। সম্পূর্ণ অনুষ্ঠানে ধ্রুবর নয়ন শুধুমাত্র এক জোনাতে আটকে ছিল, সে হলো আয়েশি। হঠাৎ আয়েশির এক ছেলে বন্ধু আয়েশির হাতখানে নিজের মুঠোয় পুরে নিল। ধ্রুব স্পষ্ট লক্ষ্য করল ছেলেটা স্পর্শে আয়েশির মুখে লজ্জার আভা। আয়েশি প্রাণ খুলে হাসছে। হঠাৎ হঠাৎ সেই ছেলেটার কাঁধে মাথা রেখে সুখী সুখী নিঃশ্বাস নিচ্ছে। ধ্রুবর বুঝতে বাকি নেই এই ছেলেটি আয়েশির প্রেমিক। ছেলেটাকে আয়েশির কাছাকাছি ভাবতেই ধ্রুবের মাথায় রক্ত উঠে গেল। আধা ঘন্টার মধ্যে ওই ছেলেটার লাশ আমি আমার পায়ের নিচে চাই। গট ইট? একবার মেয়েটাকে নিজের হাতে এনে ফেলি, তারপর বোঝাবে অন্যদের সাথে প্রাণ খুলে হাসি মজার করার শাস্তি। আয়েশি ও তার প্রেমিক পুরুষের লীলা খেলা ক্রমশ ধ্রুবর কাছে অসহ্য ঠেকছে। রাগটা কিছুতেই সামলানো যাচ্ছে না। রাগে ধ্রুবর হাতে থাকা কাঁচের গ্লাসটা এতই শক্ত করে ধরেছে যে একসময় সেই কাঁচের গ্লাস ধ্রুবর হাতে ভেঙে যায়।
ওই তো সামনে দেখা যাচ্ছে একটা ট্রাক আয়েশিদের দিকেই এগিয়ে আসছে। ধ্রুব বাঁকা হাসলো। এবার জমবে আসল খেল। পথের কাঁটা তবে দূর হচ্ছে। কিন্তু হঠাৎ ধ্রুবর কিছু একটা মনে পড়ল। সঙ্গে সঙ্গে সে চাল বদলে ফেলল। গাড়ি থেকে দ্রুত নেমে দৌড়ে আয়েশিদের কাছে এসে তাদেরকে এক টানে রাস্তার মাঝখান থেকে সরিয়ে ফুটপাতে এনে ফেলল। ঠিক তখনই ট্রাকটা শো করে তাদের শরীর ঘেঁষে চলে গেল। একটু হলেও আয়েশি, মৃদুল ও ধ্রুব একসঙ্গে অ্যাক্সিডেন্ট করতে পারত। ধন্যবাদ ম্যাম। আপনি না থাকলে আজ হয়তো আমাদের আর বাড়ি ফেরা হতো না। রাস্তায় মরে পড়ে থাকতাম। থ্যাঙ্কস আ লট। নট অ্যাট অল। এটা আমার কর্তব্য ছিল। বাই দ্য ওয়ে, আমি ধ্রুব। আমি মৃদুল। সেই দিন থেকে ধ্রুব মৃদুলের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু কে জানতো এসবের পেছনে ধ্রুবের এক নির্মম পরিকল্পনা ছিল। ধ্রুবর হাতে অস্ত্র মানায়, কিন্তু বন্ধুত্বের হাত, এ তো অবিশ্বাস্য। মৃদুলের সাথে বন্ধুত্বের অভিনয় করতে করতে ধ্রুব মনে মনে তাকে খুন করার ভয়ঙ্কর পরিকল্পনা সাজায়। এমন পরিকল্পনা যেখানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ধ্রুবর হাতে ধারালো ছুরি। সে ছুরিটা সম্পূর্ণ ছবিতে বুলিয়ে নিল। হিংস্র হেসে বলল, সে আমার, আর আমার জিনিসে আমি কারো হস্তক্ষেপ সহ্য করি না। যে কুকুর আমার জিনিসে হাত দেয়, আমি তার দেহ থেকে প্রাণ আলাদা করে ফেলি। ধ্রুব কথাটা বলে হুট করে হিংস্র হয়ে পড়ল। হাতের ছুরি দিয়ে মৃদুলের সেই ছবিটাতে পরপর আঘাত করে ছবিতে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। পেছনে ওয়াসমান ধ্রুবের এমন হিংস্রতা লক্ষ্য করে থরথর করে কাঁপতে লাগলো। ধ্রুব আঙুল দিয়ে রক্তটুকু নিয়ে নিল। রক্তের ফোঁটা ওসমানের কপাল বরাবর লেপটে দিয়ে বলল, ছুরির ধার আছে, এটা দিয়েই কাজ চালানো যাবে। কি বলো ওসমান? ওসমান হাসার ভান করে বলল, জি স্যার। মেয়েটির খবর পেয়েছো ওসমান? মেয়েটির নাম আয়ুষী, এবার অনার্স ফাইনাল ইয়ারে স্টুডেন্ট। মেয়েটির একটি বয়ফ্রেন্ড আছে, নাম মুরুদুল। পূর্বে ছেলেটি ওনার বেস্ট ফ্রেন্ড ছিল। ওই বেস্ট ফ্রেন্ড থেকে লাভার? বেশ ইন্টারেস্টিং। ছেলেটা কি চাকরি পেয়ে গেছে ওসমান? না স্যার, তবে চেষ্টা করছে। তবে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হওয়ায় খুব সহজেই চাকরি পেয়ে যাবে স্যার। হুম। ধ্রুবর কথায় ওসমানের চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। সে ঘাড় কাত করে পাশে থাকা মৃদুলের ছিঁড়ে ফাটা ছবির দিকে তাকালো। মৃদুল ও আয়েশি একটা বেঞ্চে পাশাপাশি বসে আছে। মৃদুলের মন উদাসী হয়েছে। কি যেন চিন্তা করছে সে। তার চিন্তার বিষয়ে আয়েশিকে বলা উচিত, কিন্তু সে পারছে না। কোথাও যেন একটা সংকোচ থেকেই যাচ্ছে। আয়েশি মৃদুলের কাঁধে মাথা রেখে চুপটি করে মৃদুলের এই লুকোচুরি খেলা দেখছে। এই মৃদুল, তাকা আমার দিকে। চাকরি পাসনি বলে মন খারাপ? মৃদুল যেন চমকে উঠল। আয়েশি কি করে তার মনোঘটিত বিষয় বুঝে ফেলল? মেয়েটি জাদু টাদু জানে নাকি? হাসি চট করে মৃদুলের মনের প্রশ্ন বুঝে ফেলল। মেয়েটি হেসে বলল, গাধা, ভালোবাসি আমি তোকে। তোর মন পড়া আমার বা হাতের খেল, বুঝলি? যেখানে চাকরি অ্যাপ্লাই করছি সেখান থেকে রিয়েকশন আসছে। আমি জানি আমার প্রতিটা ইন্টারভিউ ভালো হচ্ছে, কিন্তু সবাই আমার নাম শুনেই কেমন ভয়াত্ম চোখে আমাকে রিজেক্ট করে দেয়। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। তুই তো কত বছর ধরে আমাদের বিয়ের অপেক্ষা করছিলি, কিন্তু আমি হলাম আস্ত একটা লুজার। আমার দ্বারা কিচ্ছু হবে না। ফালতু প্রেমিক আমি। কে বলেছে তুই ফালতু প্রেমিক? তুই হলি এই পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম প্রেমিক। চিন্তা করিস না, চাকরির জন্য চেষ্টা করে যা। আমি তোর জন্য আজীবন অপেক্ষা করব। মৃদুল কৃতজ্ঞতার চোখে তাকালো আয়েশির দিকে। হঠাৎ মৃদুলের মনে পড়ল ধ্রুব তাকে একটা কার্ড দিয়েছিল, বলেছিল যে কোনো দরকারে তার কাছে যেতে। এখন তো তার সামনে তার জীবনের সবচেয়ে দরকারি অধ্যায়। ধ্রুবর কাছে কি বলবে? একটা চাকরি দেওয়ার কথা? বললে যদি ফিরিয়ে দেয়? না না, ফিরিয়ে দেবে কেন? ধ্রুব আরও তো ভালো বন্ধু। মৃদুল মনে মনে ভেবে নিল কাল একবার ধ্রুবের কাছে যাবে চাকরির জন্য। ডিজাইন আর্টিস্ট্রি শহরের বেশ জনপ্রিয় একটি ফ্যাশন ডিজাইনিং কোম্পানি। এই কোম্পানিতে চাকরি পাওয়া আজকালের জামানায় সোনার হরিণের মতন। রিসেপশনে এসে নিজের নাম বলতেই ম্যানেজার ঠোঁট প্রসন্ন করে হেসে বললেন, ও, আপনি তাহলে মৃদুল সরকার?
স্যার আপনার কথা বলেছেন আমার। আসুন আমার সাথে। ম্যানেজার একটা সুন্দর কেবিনের সামনে এসে থেমে গেল। মৃদুলকে অপেক্ষা করতে বলে সে ভেতরে চলে গেল। হাই ইয়াং ম্যান। মৃদুলকে দেখে ধ্রুব চেয়ার ছেড়ে উঠে মৃদুলকে জড়িয়ে ধরল। মৃদুল নার্ভাস হেসে ধ্রুবের পিঠে হাত রাখল। ধ্রুব মৃদুলকে চেয়ার এগিয়ে দিল বসার জন্য। মৃদুল বসলো। এখন অবধি কোনো কথা বলছে না মৃদুল। হাতে হাত শক্ত করে চেপে বসে আছে। কিছু একটা বলবে বলবে করেও কেন যেন বলা হচ্ছে না। ধ্রুব বাঁকা চোখে পরখ করতে লাগলো মৃদুলকে। ধ্রুবের বিচক্ষণ মস্তিষ্ক চট করে বুঝে গেল মৃদুলের মনের খবর। ধ্রুব মৃদুলের দিকে পানির গ্লাস এগিয়ে বলল, পানি খাও, ভালো লাগবে। মৃদুল যেন এই কথারই অপেক্ষা করছিল। ধ্রুবর বলা মাত্রই মৃদুল শো করে পানির গ্লাস হাতে নিল। ঢকঢক করে 2 ঢোকে গ্লাসের সবটুকু পানি খেয়ে ফেলল। এক পর্যায়ে ধ্রুব বলে, তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো মৃদুল? আমায় বলতে পারো, বন্ধুদের সব বলা যায়। আমার একটা চাকরি দরকার ধ্রুব। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হাসল। ধ্রুব জানতো মৃদুল এই জন্যই ধ্রুবের কাছে এসেছে। আর আসবেই না বা কেন? চারিদিক থেকে মৃদুলের চাকরি পাওয়ার সমস্ত পথ যে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ধ্রুব। ধ্রুব মুখে গম্ভীর ভাব টেনে বলল, তোমার সিভি এনেছো? মৃদুল চট করে তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে ধ্রুবর দিকে এগিয়ে দিল। ধ্রুব ফাইল খুলে দেখল। অবশ্য এসব শুধুমাত্র দেখানোর জন্য। মৃদুলের কোনো যোগ্যতা না থাকলেও ধ্রুব তাকে চাকরি দিত। মৃদুলকে হাতের মুঠোয় পুড়ে নেওয়ার জন্য এই চাকরিই হলো এক মোক্ষম চাল। মৃদুলকে যত কঠিন করে হাতের শিকলে বন্দি করা যাবে, আয়েশির কাছে ঠিক ততই দ্রুত পৌঁছানো যাবে। ধ্রুব ফাইল বন্ধ করে টেবিলে রাখলো। দুহাত টেবিলের উপর ভাঁজ করে ভাবুক সুরে বলল, তোমার সিজিপিএ দুর্দান্ত, আমাদের কোম্পানিতে চাকরি করার জন্যে পারফেক্ট। চাকরি একটা দেওয়াই যায় তোমায়। আমাদের কোম্পানিতে চাকরি করতে তোমার কোনো আপত্তি আছে? মৃদুল কিছুটা অবাক হলো। সে ভাবেনি এত দ্রুত ধ্রুব তাকে চাকরির অফার করবে। মৃদুল কৃতজ্ঞতার দৃষ্টি নিক্ষেপ করলো ধ্রুবের দিকে। থ্যাঙ্কস ধ্রুব, তুমি না থাকলে। হুম, এখন আমি এসে গেছি। তোমার পথের সমস্ত কাঁটা আমি ধীরে ধীরে উপড়ে দেব। ধ্রুব পথের কাঁটা বলতে কি বুঝলো মৃদুল বুঝতে পারল না। সে তখনও মনে মনে ধ্রুবের জন্য দোয়া করতে মগ্ন। মৃদুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। যেতে যেতে ধ্রুবের উদ্দেশ্যে বলে গেল, আমি খুব শীঘ্রই আয়েশিকে বিয়ে করছি ধ্রুব। আমার বিয়ের প্রথম দাওয়াতটা আমি তোমায় দিলাম। আফটার অল বন্ধু বলে কথা। যেতে তো হবেই তাকে বিয়েতে। সে না আসলে এই বিয়েটাই যে ফিকে হয়ে যাবে। হা হা হা, বোকা ছেলে। ধ্রুবর হাতে একটা আধা খাওয়া সিগারেট। একটু আগে মৃদুল নিজে এসে দিয়ে গেছে। ধ্রুবকে বারবার করে বলে গেছে বিয়েতে আসার জন্য। ধ্রুব না এলে নাকি মৃদুল বিয়ের পিড়িতেই বসবে না। ধ্রুবর জন্য তো সে আয়েশিকে বিয়ে করতে পারছে। তাই মৃদুল ধ্রুবকে কৃতজ্ঞতা জানাতে ভুলল না। নতুন আরেকটি সিগারেট ধরিয়ে ওসমানের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার ওসমান, তোমার পা কাঁপছে কেন? ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না। তুমি হলে আমার পাপ সাম্রাজ্যের ডান হাত। যতক্ষণ না তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, তোমায় আমি মারব না। এতটাও অকৃতজ্ঞ না আমি। হা 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 হা। তোমার ভাবিকে কখনো দেখেছো ওসমান? দেখছি স্যার। একবার দেখেছো, তাই মাফ করে দিলাম। পরবর্তীতে তার দিকে চোখ তুলে তাকাবে না ওসমান, না হলে তোমার সেই দুঃসাহসী চোখ আমি ছুরি দিয়ে উপড়ে দেব। দুঃখিত, আর হবে না স্যার। গুড। বিয়েটা যেন কবে ওসমান? স্যার, এই মাসের 2 তারিখ। তৈরি হও ওসমান। এই মাসের 2 তারিখ আমার ঘরে এক টুকটুকে বউ আসবে, আমার রক্ত জবা আসবে। তৈরি হও। অভিশপ্ত বাড়ি পুনরায় ফুল দিয়ে সাজিয়ে তোলো। সকল পাপ মোচন করো। সে আসছে, আমার রক্ত জবা আসছে। হা হা হা। ধ্রুব পাগলের মতন হাসছে। তার হাসির শব্দে ওসমানের গায়ে লোম সোজা হয়ে গেছে। কি বিদঘুটে হাসি! ওসমান হতবম্ব চোখে চেয়ে রইল ধ্রুবের দিকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আজ আয়েশির হলুদ সন্ধ্যা। সকাল থেকেই ঘরের মেয়েরা ব্যস্ত কাজকর্মে, পুরুষেরা ব্যস্ত বাজার করতে। বাড়ির সবচেয়ে আদুরে মেয়ের হলুদ বলে কথা। আমার মেয়েটা কোথায় মনোয়ারা? আইসি সাজছে। ওই পার্লারের মেয়েগুলো এলো না, ওদের কাছেই আছে, ডেকে আনবো? না না, থাক সাজুক। আজ কত বিশেষ দিন আমার মাটার।
এই দিনে তার মন খারাপ করতে নেই। হলুদের অনুষ্ঠান যখন শেষ হলো তখন প্রায় সন্ধ্যা পেরিয়ে গেছে। আয়শি বাথরুম থেকে বেরিয়ে এলো। মৃদুল কল দিয়েছে। প্রেমিকের ডাক শুনে আয়শির ঠোঁট হেসে উঠল। ফোন ধরে সালাম দিতেই উপাস থেকে মৃদুল বলল, ক্লান্ত নাকি? ঘুম পাচ্ছে। আয়শি সত্যিই ক্লান্ত। গায়ের প্রতিটা অঙ্গ বোধহয় ভেঙে চুরে একাকার হয়ে যেতে চাইছে। সারা গায়ে কি এক অসহ্য ব্যথা। আজ সারাদিন বিছানার চোখ দেখেনি সে। আয়শি মলিন হাসল। ক্লান্ত গা বিছানায় এলিয়ে দিয়ে বলল, কেমন করে বুঝলি? কিভাবে জানলাম সে কথা নাই বা বলি? তুই খুব মেপে মেপে নিয়ে কথা বলিস। কথা সবসময় মন খুলে বলতে হয়। কথা বলার সময় কৃপণতা করতে নেই। ও তাই নাকি? হ্যাঁ তাই। যা, মেনে নিলাম। আচ্ছা শোন, ক্লান্ত হলে একটা প্যারাসিটামল খেয়ে নে, আর একটা গ্লুকোজ স্যালাইন খেয়ে নিস, তাহলে শরীরের দুর্বল ভাবটা চলে যাবে। এত খেয়াল রাখিস কেন? আমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হলে হোক, আমি তো আছি। এই খারাপ মেয়েটাকে সামলে নিতে কি আসি না? আয়শি মুচকি হাসল। উত্তর দিল না। মৃদুল অবশ্য উত্তরের অপেক্ষাও করল না। সে জানে আয়শির উত্তর কি। প্রেমিকার মন পড়া মৃদুলের জন্য খুব একটা কঠিন বিষয় না। রাত 9টা বেজে গেছে। কাল সকালে বিয়ে। আয়শির এখন ঘুমের প্রয়োজন। মৃদুল বলল, আচ্ছা রাখছি, তুই খেয়ে ঘুমিয়ে পড়, বেশি রাত জাগিস না, শরীর খারাপ করবে। মৃদুল ফোন রেখে দেবে শুনেই আয়শির মন হুট করে খারাপ হয়ে গেল। আজ সকাল থেকে আয়শির মনটা ভালো নেই। হুট করে মৃদুলকে হারিয়ে ফেলার ভয় তার রাতের ঘুম কেটে নিয়েছে। আয়শিকে চুপ থাকতে দেখে মৃদুল নরম গলায় ডেকে উঠল, আইসি, এই আইসি, কি হয়েছে, কাঁদছিস কেন? আমি তোকে খুব ভালোবাসি মৃদুল। এতটা ভালো বোধ হয় আমি আর কাউকে এখনো বেসে উঠতে পারিনি। আমি জানি সেটা। কাল আমি তোর জন্য বিয়ের শাড়ি পরে অপেক্ষা করব। তুই আসবি তো মৃদুল? আমি আসবো, যত বাধা আসুক না কেন। আমি তোকেই কবুল বলে আমার বাম পাজরের হার বানাবো, কথা দিলাম। আজ আয়শির বিয়ে। প্রিয় মানুষের সাথে সারা জীবনের জন্য এক পবিত্র সম্পর্কে বাধা পড়া, এ যেন স্বর্গীয় সুখ। বিয়ের আসরে বসে প্রিয়তমের জন্য অপেক্ষার প্রহর গুনছে আয়শি। মৃদুল আসবে, আয়শিকে তার বাম পাঁজরের হার বানাবে। বরপক্ষ আসতে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। আয়শির বাবা চিন্তিত হয়ে বরপক্ষকে কল করেছেন। তারা জানিয়েছে মৃদুল ও তার চাচাতো ভাই আয়ুষ 1 ঘন্টা আগেই বেরিয়ে পড়েছে। আয়শির বাবা শুনে আশ্বস্ত হলেন। ধ্রুব এতক্ষণ একজন দায়িত্বশীল বন্ধুর মতো বিয়ের খাবার দাবারের দিকটা দেখছিল। ধ্রুবর এমন খাটুনি দেখে আয়শির বাবা রীতিমতো লজ্জায় মরে যাচ্ছেন। এত বড় লোক তাদের বিয়েতে এসেছে, সেই তো অনেক। মেহমান হয়ে তুমি কেন কাজ করছো? কাজ করার জন্য মানুষ আছে তো। চলো ওই দিকটা গিয়ে বিশ্রাম নাও। আঙ্কেল, আমি আপনার নিজের ছেলে হলে কি বলতেন? তাকে বিয়েবাড়ির এত কাজ ফেলে বিশ্রাম নেওয়ার কথা? আরে না না, তুমি তো আমার নিজের ছেলেই। আজ তোমার জন্যই তো আয়শি ও মৃদুল বাবার বিয়েটা হচ্ছে। আসলে তুমি এত পরিশ্রম করছো দেখে খারাপ লাগছে। খারাপ লাগার কোনো কারণ নেই। আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি সব সামলায় নেব। কি ভালো ছেলে, কথাবার্তা কত মর্জিত, একদম সোনার টুকরো ছেলে। এমন ছেলে আজকাল পাওয়া যায় নাকি? যেমন বড় মানুষ তেমনি তার বড় মন। বড় হও বাবা, অনেক অনেক বড় হও। কামরুল হাসান চলে গেলেন। ধ্রুব ঠোঁটে বক্র হাসি ফুটে ওঠে। ধ্রুব কাউকে কল করে। কাজ হয়েছে? জি স্যার। আমি আসছি, গাড়ির দিকে নজর রাখো। ওকে স্যার। ধ্রুব ফোন কেটে পকেটে পুরে নিল। অতঃপর সবার অলক্ষ্যে বেরিয়ে পড়ল বিয়ে বাড়ি থেকে। আয়শি তার জন্য অপেক্ষা করছে। মৃদুল আয়শিকে তাড়া দিয়ে বলল, গাড়ির স্পিড বাড়িয়ে দে আয়ুষ, আমার দ্রুত যেতে হবে, ও অপেক্ষা করছে। আয়ুষ বন্ধুর অস্থিরতা বুঝতে পেরে ব্যঙ্গাত্মক হেসে বলে, কি ভাই, তোর সইছে না নাকি? 3 বছর প্রেমের পর ফাইনালি বিয়ে করতে যাচ্ছি, তোর সইবি কেন? বাহ বাহ বাহ, এত প্রেম! ভাবি তো কপাল খুলে গেল। ওর কপাল খুলেছে কিনা জানি না, তবে ওকে বিয়ে করে আমি জিতেছি, সেটা হল্প করে বলতে পারি। ভীষণ ভালোবাসো ভাবিকে ভাই। ভীষণ। আয়ুষ, সামনে তাকা। মৃদুলের চিৎকার শুনে আয়ুষ ঘাড় ঘুরিয়ে দ্রুত সামনে তাকালো। একটা ট্রাক গাড়ির সামনে চলে আসতেই আয়ুষ হন্তদন্ত হয়ে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে নিল। কিন্তু ততক্ষণে যা দুর্ঘটনা হওয়ার হয়ে গেছে।
একটা মালবাহী বিশাল ট্রাক এসে ধাক্কা খেয়েছে মৃদুলদের গাড়িতে। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাঁচ ফেটে চৌচির হয়ে গেছে। সমস্ত ভাঙা কাঁচ মৃদুল ও আয়ুষের মুখে ঝড়ের ব্যাগে ঢুকে গেছে। একটা বড় ভাঙা কাঁচের টুকরো আয়ুষের গলায় বিঁধে যেতে আয়ুষ দুবার গা ঝাঁকুনি দিয়ে উঠল। তারপরে ক্রমশ তার গা ঠান্ডা হয়ে গেল। আয়ুষ, আয়ুষ, উঠ না, উঠ না রে। আয়ুষ, ব্যথায় জ্বালায় কুকড়ে গেল। আয়ুষী। মৃত্যুপথের যাত্রায় মৃদুলের মনে পড়ল প্রিয়তমার হাসি মাখা মুখটা। প্রিয়তমা অপেক্ষা করছে বর বেশে মৃদুলকে দেখতে, কিন্তু সে কি জানে তার আর বর বেশে মৃদুলকে দেখা হবে না। সে দেখবে এক রক্ত সমুদ্রে স্নান করে আসা এক নতুন মৃদুলকে, যার গায়ের প্রতিটা অংশ আঘাতের শীত চিহ্ন। আয়েশি রক্তাক্ত মৃদুলকে দেখে কি করবে তখন? মৃদুলের গলা জড়িয়ে কেঁদে উঠবে? মরার আগে একবার বলবে কি, মৃদুল, হ্যাঁ আমি তোকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। হ্যাঁ, এতটা ভালো বোধ হয় আমি আর কাউকে এখনো বেশি উঠতে পারিনি। না না না, শেষবারের মতো আয়ুষীর মুখে ভালোবাসি শব্দটা শুনতে হলেও আয়ুষীর কাছে যেতে হবে। আয়ুষী কোলে মাথা রেখে তার মরণও হবে সুখের মরণ। মৃদুল অনেক কষ্ট নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তাকে যে কোনো মূল্যেই পৌঁছাতে হবে আয়েশির কাছে। তার আয়েশির অপেক্ষা করছে তার জন্য। সে যদি আজ না যায়, আয়েশি মরে যাবে। জীবিত থেকেও জ্যান্ত লাশ হয়ে যাবে তার প্রিয়তমা। মৃদুল বিড়বিড় করে আয়েশির নাম জপ করতে করতে এগিয়ে গেল ব্রিজ ধরে। কিন্তু কারো ধাক্কায় মুখ থুবড়ে পড়ে গেল মাটিতে। মাটিতে আঘাত পেয়ে নাক ফেটে রক্ত ছিটকে রাস্তায় পড়ল। মৃদুল ব্যথায় চিৎকার করে উঠল, তবুও মৃদুল হার মানল না। উঠেই দাঁড়ানোর চেষ্টা করতে গায়ের শক্তিতে কুলিয়ে উঠতে পারল না। মুখ থুবড়ে পুনরায় পড়ে গেল মাটিতে। একটু দূরেই পড়ে আছে মৃদুলের মোবাইল। মৃদুল শেষ ভরসায় এই মোবাইল। আয়েশিকে ফোন করে বলবে সে তার মৃদুল কষ্ট পাচ্ছে, সে মরে যাচ্ছে। আয়েশি একবার যেন এসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। মৃদুল কষ্ট পেয়ে মরতে চায় না, আয়েশির কোলে মাথা রেখে সুখের মরণ মরতে চায়। মৃদুল হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল পড়ে থাকা মোবাইলের দিকে, কিন্তু আটকে গেল সে। বুট জুতো পরিধানকারী কেউ পা দিয়ে পিষে ধরল মৃদুলের ডান হাত। অতঃপর চোখ মেলে দেখল এই পৃথিবীর এক পাষণ্ড বিশ্বাসঘাতককে। ধ্রুব, তুমি? মৃদুল বিস্ময়ে কথা বলতে ভুলে গেল। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। ধ্রুব ঠোঁট টেনে হেসে পা দিয়ে আরো হিংস্রভাবে চেপে ধরল মৃদুলের হাতখানা। মৃদুল ব্যথায় সজোরে কুঁকিয়ে উঠল। ব্যথায় তার শরীর বেঁকে আসছে। ধ্রুব মৃদুলের হাতে পা রেখে মৃদুলের পাশে বসল। মৃদুলের মুখ নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে। ঠোঁটে নাকের নিচে রক্ত জমে আছে। ধ্রুব কিছুটা রক্ত আঙুল দিয়ে নিজের হাতে নিল। অতঃপর সেই রক্ত দিয়ে রাঙিয়ে দিল মৃদুলের কপাল। মৃদুল চোখ খিঁচে নিল। ধ্রুব বলল, যন্ত্রণা হচ্ছে বন্ধু? মৃদুল এখনো ফ্যাল ফ্যাল চোখেই চেয়ে। বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে তার এত ভালো একজন বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি তোমায় বিশ্বাস করেছিলাম। মৃদুল বোকা ছেলে, এত বড় হয়েছে অথচ মানুষ চিনতে পারলে না এখনো। আমি হলাম ধ্রুব, যে কখনো কারো বিশ্বাসের যোগ্য না। তার জন্মই হয়েছে ধোঁকা দেবার জন্যে, যার জন্ম হলো এই পৃথিবীর জন্যে কলঙ্ক। অশুভ লগ্নে তার জন্ম, সে যেখানে নজর রাখে তাই হয়ে ওঠে অশুভ। যেদিন আমি জন্ম নিয়েছি পুরো পৃথিবী সেদিন কেঁদেছে, বিক্ষোভ মিছিল করেছে। তোমাকেও কাঁদতে হবে মৃদুল। ধ্রুব মানেই পাহাড়সমূহ অশ্রু। যে ধ্রুবকে ভালোবেসেছে সে নিজ ইচ্ছায় অশ্রুকে আপন করছে। তুমি আমায় বিশ্বাস করে ভুল করেছো মৃদুল, মহা ভুল করেছো। এখন এই ভুলের মাসুল তো গুনতে হবে তোমার। মৃদুল শেষবারের মতো বলল, আমার ছেড়ে দাও ধ্রুব, আয়ুষী অপেক্ষা করছে আমার জন্য। আমি আজ না গেলে ও মরে যাবে। ধ্রুব, প্লিজ ধ্রুব, আমাকে ছেড়ে দাও। আজকের পর থেকে আয়েশি শুধু আমার জন্যে অপেক্ষা করবে, আমার জন্যে মরবে, আমার জন্যে বাঁচবে। তার প্রতিটা শ্বাস জুড়ে শুধু আমি থাকব, তার প্রতিটা দোয়া জুড়ে আমার নাম থাকবে। আমার নাম এই ধ্রুবর নাম। কিন্তু কিন্তু তার জন্যে তো তোকে মরতে হবে। তুই না মরলে আমার সমস্ত প্ল্যান ঘেঁটে
হয়ে যাবে। ধ্রুব নিজের ধারালো নখ চেপে ধরল মৃদুলের গলায়। নখের আঁচড়ে মৃদুলের গলা কেটে রক্ত বের হলো। মৃদুল ছটফট করতে করতে লাগলো। মৃদুলের যন্ত্রণা দেখে ধ্রুবর শোক শোক অনুভব হতে লাগলো। ধ্রুবর চোখে খেলা করতে লাগলো হিংস্রতার রক্ত। ধ্রুবর চোখের সাদা অংশ লাল টকটকে হয়ে এলো। ধ্রুব পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ইশারা করলো। ট্রাকের ড্রাইভার ইশারা বুঝে মাথা হেলানো। ধ্রুব সরে এলো মৃদুলের থেকে। মৃদুল তখন অর্ধমৃত, শরীর ছেড়ে দিয়ে মাটিতে পড়ে আছে সে। হঠাৎ ট্রাকের সামনের বাতি জ্বলে উঠতে দেখে মৃদুলের গলা শুকিয়ে এলো। হামাগুড়ি দিয়ে পালিয়ে যেতে চাইল ট্রাকের সামনে থেকে, তবে তার ভাগ্য আর সহায় হলো না। ট্রাক মৃদুলের গায়ের ওপর দিয়ে চলে গেল। মালবাহী ভারী ট্রাকের নিচে চাপা পড়ে মৃদুলের গা থেতলে গেল। মৃদুল কিছুক্ষণ গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে, সেখানেই মৃত্যুবরণ করলো। ধ্রুব মৃদুলের মৃতদেহের দিকে চেয়ে হাসলো আবারও। মৃদুলকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। ধ্রুব একটা ভেজা টিস্যু দিয়ে হাতের রক্তটুকু মুছে নিল। তার পাশে থাকা পোষা মানুষরূপী কুকুরকে বলল, ফোন করে প্রেমিকাকে জানিয়ে দাও তার প্রেমিকের নিষ্ঠুর মৃত্যুর কথা। এও জানিয়ে দাও তার আরেক প্রেমিক আসছে তাকে লুট করে নিয়ে যেতে। হা হা হা। বিয়েতে বর আসেনি, কি যে লজ্জার কথা। মেয়ে দোষ আছে বোধহয়। মেয়ের চরিত্রে কি দোষ আছে? হবে হয়তো। আজকালের মেয়ে বাবা, দেখো কি কোথায় কোন নাগরের সাথে ফষ্টি নষ্টি করেছে। বিয়ের দিন বর জানতে পেরে গেছে মেয়ের লুতুপুতুর কথা, তাই বিয়েতেই আসেনি। হায় আল্লাহ, এখন এই মেয়ের কি হবে? কে বিয়ে করবে এই কলঙ্কিনী মেয়েকে? আশেপাশে মানুষজনের এই সব কানাঘুষো সবই কানে আসছে আয়েশির। তবু আয়েশি চুপ করে বসে আছে চেয়ারে। কারো কথার উপর তো শব্দটি অবধি করছে না। করবে কেন? সে জানে মৃদুল আসবে। মৃদুল তাকে কথা দিয়েছে। মৃদুল কখনো তার কথার খেলাপ করবে না। আয়েশি জানে তার মৃদুল আসবে। আসবে মৃদুল। আয়েশি বোন আমার, ঘরে চল। আর কতক্ষণ এভাবে অপেক্ষা করবি? মৃদুল আসার হলে এতক্ষণে এসে যেত। সে আসবে ভাই, আমি জানি সে আসবে। সে জানে তার বোন পাগলের মতো মৃদুলকে ভালোবাসে। তুষার গেল না, চুপ করে দাঁড়িয়ে রইল বোনের পাশে। অবশেষে আয়েশির অপেক্ষার অবসান হলো। সদর দরজা পেরিয়ে 5-6 জন মানুষ প্রবেশ করলো। সবার সামনে রয়েছে ধ্রুব স্বয়ং। তার চোখ মুখ অন্ধকার, চোখের পাপড়ি ভেজা। তাদের সবার মাথায় বহন করা একটি স্ট্রেচার। স্ট্রেচার? স্ট্রেচার কেন? তোমরা স্ট্রেচার এনেছো কেন বিয়ে বাড়িতে? হ্যাঁ, এই স্ট্রেচারে কে শুয়ে আছে? সে আসেনি কেন? এই লাশবাহী অলক্ষণের স্ট্রেচার কেন আমার বিয়েতে এলো? আমার মৃদুল কোথায়? মহিলারা আয়েশিকে শক্ত করে ধরে রেখেছে, নড়তে দিচ্ছে না। তার হাত নিজেদের 2 হাত দিয়ে বেঁধে রেখেছে। আয়েশি শুধু ছটফট করছে। মহিলারা আয়েশির মাথার ওড়না ক্লিপ খুলে চুলগুলোকে উন্মুক্ত করলেন। কেঁদে কেঁদে আয়েশির মাথা গরম হয়ে গেছে। তালুতে হাত রাখলে যেন হাত পুড়ে যায়। ধ্রুব নিজের হাতে স্ট্রেচার ঘরের মাঝখানে রাখলো। আস্তে আস্তে স্ট্রেচারে শুয়ে থাকা মানুষটার মুখ থেকে সাদা কাপড় সরিয়ে দিল। শুয়ে থাকা মানুষটার মুখ দেখতে পেরে কক্ষে উপস্থিত সবাই মুখে হাত চেপে ধরল। মৃদুল ভীষণ আরামে শুয়ে আছে স্ট্রেচারে। মহিলারা আয়েশিকে কাঁদতে না দেখে নিজেরাই কেঁদে উঠলেন। আয়েশি চুলে হাত বুলিয়ে শুধালেন, আয়েশি, মা আমার, কেন চোখের পানি আটকে রেখেছিস? কাঁদ না, কেঁদে নিজের মধ্যে জমে থাকা তুফানকে শান্ত কর মা। আয়েশির হাত আটকে আছে মহিলার হাতে। আয়েশি একসময় নিজের হাত ছাড়িয়ে নিল সেই মহিলার থেকে। মহিলা আয়েশির হাত ছেড়ে আঁচলে মুখ চেপে কাঁদতে লাগলেন। আয়েশির কান্না ও বিলাপ শুনে কক্ষে উপস্থিত সবার চোখে পানি এসে গেছে। মৃদুলের মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারাচ্ছেন বারবার। মৃদুলের বাবা মৃদুলের পাশে থম হয়ে বসে আছেন। আয়েশি কান্না করতে করতে নিজের চুল ছিঁড়ে ফেলছে। তুষার সহ আয়েশির বাবা চাচা সবাই আয়েশিকে শান্ত করতে চাইছে, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আয়েশিকে মৃদুলের থেকে ছাড়িয়ে নেওয়া কিছুতেই সম্ভব হচ্ছে না। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে মৃদুলকে কবর দেওয়া হবে। হাতে বেশি সময় নেই, তাই কোনো উপায় না পেয়ে সবাই মিলে আয়েশিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করিয়ে দিলেন। অতঃপর আয়েশিকে তার কক্ষের দরজা আটকে রেখে মৃদুলের স্ট্রেচার কবরস্থানে নেওয়া হলো। আয়েশি জ্ঞান হারিয়ে মরার মতো পড়ে রইল বিছানায়।
ওদিকে তার প্রিয়তমের বুকের ওপর মাটি ঢালা হচ্ছে। একসময় মৃদুলের শেষ অংশটুকু মাটির নিচে চাপা পড়ল। সেই সাথে চাপা পড়ল আয়েশি ও মৃদুলের এক অসমাপ্ত প্রেম কাহিনী। প্রায় 6 ঘন্টা অজ্ঞান থাকার পর অবশেষে জ্ঞান আসে আয়েশির। দু নয়ন ক্লান্তিতে অবশ হয়ে আসছে, সারা গায়ে আলস্য চেপে বসেছে যেন। হাত পা জুড়ে কি মারাত্মক চিনচিনে ব্যথা। আয়েশি সবার থেকে চোখ সরালো। মস্তিষ্ক সচল হতেই সর্বপ্রথম মাথায় এলো, মৃদুল মৃদুল কোথায়? বাবা, বাবা, আমার মৃদুল কোথায়? হ্যাঁ, চুপ করে আছো কেন বাবা? বলো না বাবা, মৃদুল কোথায়? আয়েশির বাবা কোনো রকম আয়েশিকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে ডাক্তারকে ইশারা করলেন। আয়েশির হাতে ঘুমের ইঞ্জেকশন পুশ করে আয়েশিকে বিছানায় শুইয়ে দিলেন। কামরুল সাহেব, আপনি একটু আমার সাথে আসেন। বলুন ডাক্তার, কি বলবেন? দেখুন কামরুল সাহেব, আয়েশি এখন মেজর একটা ট্রমাতে আছে। যতদিন যাবে এই ট্রমা ক্রমশ খারাপ রূপ ধারণ করবে, এমনকি রোগী যে কোনো মুহূর্তে সুইসাইড করতে পারে। যতদিন না পর্যন্ত আয়েশি মৃদুলাকে ভুলতে পারছে, ততদিন আয়েশির মানসিক সুস্থ থাকবে না। কাঁটা দিয়ে কাঁটা যেমন করে তুলতে হয়, তেমন করে ভালোবাসা দিয়ে ভালোবাসার যন্ত্রণা ভুলাতে হয়। রোগীর পাশে সর্বক্ষেপ একজন মানুষ থাকা দরকার, এমন একজন যে রোগীর যত সম্ভব সময় দেবে, তার মানসিক স্বাস্থ্য সুস্থ করে তুলতে সাহায্য করবে। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? এমন একজন মানুষ কোথায় পাবো? আপনি আছেন, আপনার স্ত্রী আছেন, আপনারা সবাই মিলে তাকে সাপোর্ট দেবেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে আপনার মেয়ের একমাত্র ওষুধ হলো ভালোবাসা। তার এমন একজন প্রেমিক দরকার যে মৃদুলের ভালোবাসা আয়ুষীর মন থেকে মুছে নতুন করে আয়ুষীকে ভালোবাসতে শেখাবে। আয়েশিকে মৃদুল চেয়ে বেশি আর কে ভালোবাসতে পারে? চোখ কান খোলা রাখুন, যদি পেয়ে যান এমন কাউকে, তবে বিলম্ব না করে অতি শীঘ্রই আয়ুষীর বিয়ে দিয়ে দিন। সংসারের বেড়াজালে আটকে গেলে অতি শীঘ্রই মৃদুলাকে ভুলে যাবে আয়ুষী। ডাক্তার তার মতো চিকিৎসা দিয়ে চলে গেলেন। আঙ্কেল, ডাক্তার কি বললেন? আঙ্কেল, আপনি আমাকে নিজের ছেলে হিসেবে সব কথা বলতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। বলুন আঙ্কেল, কি বললেন ডাক্তার? কামরুল হাসান একটু জড়তা নিয়ে ডাক্তারের বলা কথাগুলো ধ্রুবকে জানালেন। ধ্রুব ভেতর ভেতর হাসল। যেমন চাল চেলেছে তেমনই ফল আসছে। পথ তবে পরিষ্কার। ধ্রুব একটু গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, আঙ্কেল, আপনি চাইলে আমি বিয়ে করব আয়েশিকে। কোথায় তুই মৃদুল? আমার খুব মনে পড়ছে তোকে। আয় না ফিরে। আমার কথা কি তোর একটুও মনে পড়ে না? এত পাষাণ কেন তুই রে? আয়েশি, ঘুম থেকে উঠে গিয়েছিস মা? চা খা, শরীর ভালো লাগবে। খাবো না, ভালো লাগছে না আমার। আয়েশিকে দেখতে পেয়ে কামরুল খুশিতে গত হয়ে বললেন, মেয়ে যে তার কথা মতো খেতে এসেছে সেই তো অনেক। আয়েশিকে এই ট্রমা কাটিয়ে উঠতে চাইলে সবার সঙ্গে মিশতে হবে, একা থাকা কখনোই যাবে না। বাবার কথায় আয়েশি চুপচাপ চেয়ারে বসে পড়ল। খাবার খাওয়া শুরু করতে চাইলেই কামরুল বাধা দেন, বললেন, আরও একজন আসবে, তার জন্য অপেক্ষা করো। আয়েশি অবাক হলো। একটু পর কলিং বেল বাজলো। কামরুল বললেন, আয়েশি, যাও দরজা খুলে এসো। আয়েশি সদর দরজা খুলল, কিন্তু সে অবাক হলো ভীষণ। ধ্রুব এখানে কি করছে? ধ্রুবর সাথে আয়েশির মাত্র 2 বার দেখা হয়েছে, তবে মৃদুলের মুখে বারবার ধ্রুবর কথা শুনেছে। মৃদুল বলেছে ধ্রুবর মতো ভালো আর শুদ্ধ মানুষ এই পৃথিবীতে নাকি 2টো হয় না। ভেতরে ঢুকতে দেবেন না? ধ্রুবর কথায় হোশ ফেরে আয়েশির। ধ্রুব ভেতরে প্রবেশ করে। ধ্রুব ঘরে ঢুকেই খাবার টেবিলে চেয়ার টেনে বসে যায়। আয়েশি ভীষণ অবাক হয়। এখন কি ধ্রুব তাদের সাথে নাস্তা খাবে? বাবা কি তবে তারই কথা বলেছিলেন? আয়েশি চুপচাপ টেবিলে বসে। খাবার খেতে খেতে ধ্রুব ও কামরুল নানা রকম কথা বলছেন। তাদের কথার শোরগোল আয়েশির কান জ্বালা করে। ধ্রুবর এখানে আসা মৃদুলকে হারানোর স্মৃতি আরও তাজা করে দিচ্ছে। আয়েশি আর সহ্য করতে পারে না, অর্ধেক খাবার ছেড়ে উঠে যায়। কামরুল হাসান ধ্রুব থেকে চোখ সরিয়ে আয়েশির দিকে তাকান। খাবার ছেড়ে উঠে গেলে যে? আমার পেট ভরে গেছে, আমি রুমে যাচ্ছি। একটু একা থাকতে দাও আমাকে প্লিজ। কামরুল হাসান গম্ভীর চোখে ধ্রুবর দিকে তাকান, বললেন, বিষয়টা মনে হয় না খুব সহজ হবে তোমার জন্য ধ্রুব। আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, সব সামনে নিব। সময়টা তখন মধ্যরাত। আয়েশি জানালার দিকে মুখ বাড়িয়ে চেয়ে আছে। আয়েশির ঘর সম্পূর্ণ অন্ধকার। আজকাল আয়েশির আলো ভালো লাগে না।
আলোবিহীন খুটখুটে অন্ধকারে সারাক্ষণ পড়ে থাকতে ইচ্ছা হয়। অন্ধকারে নির্বিঘ্নে মৃদুলকে নিয়ে ভাবতে ভালো লাগে। কি ব্যাপার ওসমান, কিছু নিয়ে টেনসড? আসলে তেমন কিছু না স্যার। আরে বলো বলো, আজ মনটা ভালো, যা চাইবে তাই পাবে। সময় থাকতে সুযোগটা লুফে নাও। স্যার, সামনের সপ্তাহের পর আমার মেয়ের বিয়ে, তাই ছুটি। মেয়ের বিয়ের জন্যে টাকাটাই হলো মেইন। টাকা ছাড়া আজকাল ভিখারিও বিয়ে করতে চায় না। তুমি এত বছর ধরে আমার সাথে আছো, তাই তোমায় একটুখানি দয়া করাই যায়। সময় মতো টাকা পৌঁছে যাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে। ওসমান ছলো ছলো চোখে মাথা নত করে রইল। টাকাই কি দুনিয়ার সব? তার স্ত্রী কতদিন ধরে বলছে তাদের একটু সময় দিতে, অন্তত মেয়ের বিয়েতে স্ত্রী ছেলে মেয়ের সাথে থাকতে। টাকার অভাব সে কখনোই করেনি। ধ্রুব তাকে মাসে অনেক টাকা দেয়, কিন্তু প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত কি টাকা দিয়ে কেনা যায়? ওসমানের চোখ বেয়ে টপ করে এক ফোঁটা জল গড়ালো। ধ্রুব ওসমানের দিকে তাকালো না, বরং ল্যাপটপের স্ক্রিনে ভাসমান আয়েশের ঘুমন্ত চেহারা দেখে চোখে তৃষ্ণা মেটাচ্ছে। এবার তার আদরের রক্তচবাকে নিজের কাছে বন্দি করার সময় হয়ে গেছে। অনেক তো হলো এই ছল চাদরে, এবার না হয় জড়তার সুতো ছিঁড়ে যাক, অনুভূতিগুলো আড়াল ছেড়ে বেরিয়ে আসুক, সম্পর্ক দড়ি মজবুত হোক। আমার রক্ত যাবার ভাই কোথায় চাকরি করে ওসমান? ওসমান শিউরে উঠল, আতঙ্কে বুক ভেসে গেল। এখন কি তবে আরেকটা ফুলের মতো জীবন ঝরতে যাবে? ওসমান চুপ করে গেল। উত্তর না পেয়ে ধ্রুব বড় বিরক্ত হলো। চুপ কেন? উত্তর দাও। একটি প্রাইভেট কোম্পানিতে। তার বাবা তো রিটায়ার্ড, তাই না? হওয়া, হ্যাঁ স্যার। দ্যাটস গুড। ধ্রুব পুনরায় ল্যাপটপে চোখ রাখল। আয়েশের স্কার্ট বুটে হাঁটুর উপরে চলে এসেছে, টপসও কোমর থেকে সরে গেছে, কাপড় উল্টো পাল্টে বিচ্ছিরি লাগতেছে দেখতে। এই মুহূর্তে আয়েশাকে ভীষণ আবেদনময়ী লাগছে। ধ্রুব ল্যাপটপের ওপর দিয়ে আয়েশের উন্মুক্ত কোমরে হাত রাখল। সঙ্গে সঙ্গে তার সারা অঙ্গে কম্পন ধরল। চোখ বুঝে গেল, মেয়েটার শরীরে কি বিদ্যুৎ খেলে? কি ভয়ঙ্কর! আয়েশের শরীরের স্পর্শে ধ্রুবর লোম শিহরণে যেন ঝলসে যায়। ধ্রুব চোখ বুঝে মিনমিন করে বলে, দ্য টাইম হ্যাজ কাম ফ্লাওয়ার ক্যান্ডি। বন্দি হওয়ার জন্যে অপেক্ষা করো রক্তজবা। আর মাত্র কয়েকদিন, যত পারো উড়ে নাও। পাখনা কাটার জন্য আমি আসছি। সরি মিস্টার তুষার মাহবুব, কোম্পানির ইনফরমেশন লিক করার অপরাধে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। বসের কথা শুনে তুষারের মাথায় যেন বজ্রপাত হলো, চোখে অন্ধকার দেখল। তুষার উত্তেজিত হয়ে বলল, ইম্পসিবল স্যার, আমি এ ধরনের কাজ করিনি। গত 3 বছর ধরে আমি এই কোম্পানিতে চাকরি করছি। এই কোম্পানিকে নিজের দায়িত্ব বলে ভেবে এসেছি। আমি কেন এই কাজ করব? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। দুপুরের মধ্যেই রেজিগনেশন লেটার তোমার কাছে পৌঁছে যাবে। ইউ মে গো নাও। তুষার আবারও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বস চোখ গরম করে তাকালেন তুষারের দিকে। তুষার ধুমে এলো, চোখ দিয়ে আগুন ঝরিয়ে গটগট করে বেরিয়ে গেল বসের পক্ষ থেকে। তুষার চলে গেলে জিহাদ হোসেন হাঁফ ছাড়েন। তুষারের ওপর মিথ্যা আরোপ লাগাতে তার কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি নিরুপায়। তার হাত যে পরিবারের মমতা দিয়ে বাঁধা। হয়ে গেছে। চিন্তা হচ্ছে নিজের জন্য, পরিবারের জন্য, সবার ভবিষ্যতের জীবনের জন্য, সবার ভবিষ্যৎ জীবনের জন্য। বাবা রিটায়ার করেছেন আজ প্রায় 1 বছর। বেসরকারি বিদ্যালয়ে চাকরি করায় পেনশনের টাকাও পায় না। এখন এমন চাকরি কোথায় পাবে সে? তুষার গলা জ্বলছে, পানি খেতে পেলে ভালো লাগতো। পানি? চেনা কণ্ঠ শুনে তুষার মাথা তুলে তাকালো। ধ্রুব দাঁড়িয়ে আছে, ধ্রুবর হাতে মিনারেল ওয়াটার। তুষারের দিকে পানির বোতল এগিয়ে হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছে। তুমি এখানে? অফিস থেকে ফিরছিলাম, এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার দিকে চোখ গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না। তুষার নিশ্চুপ বসে আছে। ধ্রুব সময় দিচ্ছে তুষারকে। ভেবেছিল তুষার হয়তো নিজ থেকে বলবে, অথচ তুষার কিচ্ছু বলছে না। তাই ধ্রুব নিজ থেকে কথা বাড়ালো। কিছু নিয়ে টেনসড? একটা কথা জানেন, দুঃখ আর দীর্ঘশ্বাস দুজন ভাই ভাই। তারা আমাদের জীবনে সবসময় একসঙ্গে দল বেঁধে আসে। আমাদের জীবনে যত বেশি দীর্ঘশ্বাস থাকবে, দুঃখ তত বেশি হবে। তাই আমাদের উচিত দীর্ঘশ্বাসকে আটকে রাখা
আর দুঃখের সাথে যুদ্ধ করে তাকে হারিয়ে দেওয়া। চাকরিটা হাতছাড়া হয়ে গেল ধ্রুব। কি হবে এখন? আমি কিছু ভাবতে পারছি না, টেনশন হচ্ছে। তো কি হয়েছে? একটা গেলে আরেকটা আসবে, এতে এত চিন্তার কি আছে? তুমি বুঝছো না, এই চাকরিটাই আমাদের ভাত দেয়। চাকরি চলে গেলে এত ভালো বেতনের চাকরি পাওয়া আমার জন্য মুশকিল হয়ে যাবে। আজকাল চাকরি পাওয়া খুবই কঠিন। এই চাকরিটা অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছিলাম, এটাও হাতছাড়া হয়ে গেল। ধুর। আর যদি আপনি এর থেকেও ভালো বেতনের চাকরি পান, তবে আফসোস থাকবে। তুষার ভীষণ অবাক হলো, চোখ তুলে চেয়ে রইল ধ্রুবের দিকে। বলল, কিন্তু এখন হুট করে এমন চাকরি কোথায় পাবো? আমার অফিসের একটা পোস্ট খালি করব। এখনকার ম্যানেজার খুব লোভী, ফাঁকফোকর পেলে টাকা চুরি থেকে শুরু করে ইনফরমেশন লিক করে। অনেক দিন ধরে ভাবছি তাকে পাল্টে দেব, তবে ভালো যোগ্যতা সম্পন্ন ম্যানেজার পাচ্ছিলাম না। এখন যেহেতু তুমি আছো, তবে তুমি না হয় দায়িত্বটা নাও। 1 মাস চাকরি করো, তোমার কাজ দেখে তোমার গদি পাকাপোক্ত করা হবে। জানো তো আমি কাজের ব্যাপারে কখনো কম্প্রোমাইজ করি না, কি বলো? না না, তোমার কষ্ট করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনার বিপদে সাহায্য করা আমার কাছে আনন্দের। তবে ভাববেন না দয়া করছি, আমি আসলে একজন বিশ্বস্ত ম্যানেজারকে খুঁজছি। আর আমি জানি আপনি আমার কোম্পানিকে নিজের মনে করেই কাজটি করবেন। আমি আপনাকে ভরসা করি। তুষার কিছুক্ষণ ভাবল। মা বাবা বোনের চেহারা চোখে ভেসে উঠল। তুষার চাকরি না করলে তারা কি খাবে? বোনেরও এখন অনেক টাকার ঔষধ লাগে, এত টাকা কোথায় পাবে সে? তুষার আর উচিত অনুচিত ভাবতে পারল না, চট করে রাজি হয়ে গেল। ধ্রুব হাসল, তুষারের কাঁধে হাত রেখে বলল, দ্যাটস গুড ডিসিশন। এখন আমি যাই। এখন আবার সেই ভুতুরে বাড়িতে প্রবেশ করতে হবে, কি আর করার। তুষার অবাক হয়ে বলল, তোমার বাড়ি তো ভালোই সুন্দর, ভূতরও বলছো কেন? যে বাড়িতে লক্ষ্মী নেই, সেই বাড়ি তো ভুতুরে বাড়ির মতোই। মানে? তোমার মানেই? না, কেউ নেই আমার, আমি একা। তাহলে বিয়ে করছো না কেন? যাকে ভালোবাসি সে তো অন্যের প্রেমে মজে আছে, তাকে ভালোবেসে দুঃখ পুষছে। কিন্তু আমার কোনো আফসোস নেই, আমি তাকে দূর থেকেই ভালোবাসবো। তুমি কি আয়েশির কথা বলছো? ধ্রুব মলিন হেসে দীর্ঘশ্বাস ফেলল। তুষার অবাক হলো, কি করবে ভেবে পেল না। আয়েশি কি কখনো রাজি হবে ধ্রুবকে বিয়ে করতে? মৃদুলকে আয়েশি এখনও অনেক ভালোবাসে। মৃদুলের জায়গা ধ্রুবকে কি দিয়ে দিতে পারবে আয়েশি? কিন্তু ধ্রুব তাদের পরিবারকে এত সাহায্য করছে, তার একটা আশা কি তারা পূরণ করতে পারবে না? তাছাড়া ধ্রুবও আয়েশিকে ভালোবাসে। আয়েশি ধ্রুবর সংস্পর্শে এলে দ্রুত সুস্থ হবে, একসময় মৃদুলকে ভুলতেও সক্ষম হতে পারে। তুষার চিন্তায় পড়ে গেল। ধ্রুবকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে পা বাড়ালো। দেখা যাক কী করা যায়। সঠিক জায়গায় ঢিল মেরে দিয়েছি, বাকি কাজটা এই বোকা কুকুরটাই, সরি, শালা মশাই করে দেবে। এভাবেই তোদের মতো চুনোপুটিদের একে একে হাত করব। তারপর একদিন টুপ করে বোয়ালকে খাঁচায় পুরে নেব, তারপর সব ফিনিশড। হা হা হা। তুষার, তোর চা বিস্কিট লাগবে? না, লাগবে না, কাপ টেবিলের উপর রেখে যাও। তুষারের মা চলে যাওয়ার জন্য পা বাড়ালেন, তবে পেছনে ডাকলো তুষার। বলল, মা, আয়েশিকে ডেকে দাও তো, কথা আছে ওর সঙ্গে। ডেকে দিচ্ছি। 5 মিনিট পর আয়েশি তুষারের ঘরে এলো। বলল, ভাই ডেকেছিলে? তুষার চোখ তুলে তাকালো আয়েশির দিকে। এ কদিনে নিজের এই কী অবস্থা করে ফেলেছে আয়েশি, যে মেয়েটা 2 দিন পর পর নিজের ত্বকের যত্ন নিত, তার চোখের নিচে আজ 2 ইঞ্চি জোরে ডার্ক সার্কেল। হাতে পায়ে নখ কাটেনি কয়দিন হলো, শরীরের দিকে বিন্দু মাত্র নজর নেই। বোনের এহেন করুণ অবস্থা দেখে চোখে জল ভরে তুষারের। তুষার চেয়ার টেনে বলল, বস আমার পাশে। মা বলল দুপুরের ভাত নাকি খাসনি। এমন করলে চলবে? শরীর খারাপ করবে তো। ক্ষুধা ছিল না। ক্ষুধাকে হজম করে বসে থাকলে ক্ষুধা লাগবে কি করে? কি বলার জন্য ডেকেছিলে? মৃদুলকে ভোলার চেষ্টা কর বোন। আর কত এভাবে ধুক ধুক করে মরবি, আর কত এভাবে ধুকে ধুকে মরবি? আমার তোকে এভাবে ছন্নছাড়া হয়ে দেখতে ভালো লাগে না, ভীষণ কষ্ট লাগে। মৃদুলের নাম শুনেই আয়েশির চোখ ভিজে ওঠে, গলা আটকে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, গলায় পাথর চাপে।
আয়েশি কিছুটা কঠোর হয়ে বলল, মৃদুলকে ভোলার কথা কখনো বলবে না ভাই, আমার সহ্য হয় না। ভুলতে হবে বোন, অতীত আটকে কেউ কখনো বাঁচতে পারেনি। অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে, না হলে ভালো থাকা যায় না। তুই ভালো থাক, এটা চাওয়া কি আমার জন্য খুব দোষের? মৃদুল আমার কাছে কোনো কালো কিংবা জঘন্য অতীত নয় ভাই, যে তাকে ভুলে যাব। মৃদুল আমার কাছে আমার জীবনের সবচেয়ে সুন্দর অতীত। সুন্দর জিনিস কখনো ভোলা যায় না। আমি মৃদুলকে ভুলতে চাইছি না ভাই। তুষার আরও কথা বলতে চায়, কিন্তু আয়েশি চেয়ার ছেড়ে উঠে যায়। তুষারকে আর কথা বলতে না দিয়ে চুপ করে বেরিয়ে যায় তার ঘর থেকে। তুষার চেয়ে রয় শুধু। আয়েশিকে ধ্রুবর কথা বলা যাবে না, খেপে যাবে। এর চেয়ে ভালো মা বাবা সবাইকে বলেই আয়েশির সাথে কথা বলতে হবে। সবাই মিলে আয়েশিকে বোঝালে নিশ্চয়ই সে মানা করতে পারবে না। আগামীকালই বাবার সাথে তুষার কথা বলবে। মা, একটা কথা কি জানো, ছোটবেলা থেকে তোমাদের সবার আবদার আমার কাছে ভীষণ প্রিয় ছিল। আমাদের মধ্যবিত্তের সংসার, মাস শেষ যা হাতে আসতো তাই দিয়েই টেনে টুনে সংসার চলে যেত। কিন্তু আমি কোনোদিন তোমাদের কোনো আবদার অপূর্ণ রাখিনি। আজ আমি তোমার কাছে একটা আবদার করব। রাখবে কি মা? রাখবে বাবার আবদার? রাখবো বাবা। আজ নিজেকে মেয়ের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে, কিন্তু বাবা হিসেবে তিনি যে বড্ড স্বার্থপর। মেয়ের ভালোর জন্য তিনি সব কিছু করতে পারেন। কামরুল কিছুক্ষণ থেমে মুখ ভরে নিঃশ্বাস পড়লেন, অতঃপর ভরাট কণ্ঠে জানালেন তার আবদার। তুমি ধ্রুবকে বিয়ে করে নাও মা। এ আবদার আমি রাখতে পারবো না। আমি মৃদুলের জায়গায় কাউকে বসাতে পারবো না বাবা, আমায় ক্ষমা করো। কামরুল হাসান দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন আয়েশা এমন কিছুই বলবে, তবে শেষ চেষ্টা করতে দোষ কোথায়। কামরুল হাসান বললেন, মারে, আমরা কেউ অমর নই, আমাদের সবাইকে একদিন মরতে হবে। তাই বলে আমাদের জীবন কি থেমে থাকে? জীবন স্রোতের ন্যায় বয়ে যায়। তোমায় নিজেকে সামলানো শিখতে হবে। এভাবে ঘরকুনো হলে তুমি বাঁচতে পারবে না। আর মৃত্যু কখনো কোনো সমাধান হতে পারে না। ধ্রুব খুব ভালো ছেলে মা, আমি জানি ও তোমায় সুখে রাখবে। একবার বাবাকে ভরসা করো। কামরুল হাসান কথা বলছেন, তার চোখে জল জমেছে। কথার শেষ প্রান্তে এসে এক ফোঁটা জল টপ করে গড়িয়ে পড়ল চোখ বেয়ে। আয়েশি নিশ্চুপ হয়ে দেখছে বাবাকে। বাবাকে কখনো কাঁদতে দেখেনি আয়েশি। সব সময় বাবার হাসি মুখের সাথে আয়েশি পরিচিত। দাদি মারা গেলেন, বাবা কাঁদেনি। দাদু মারা গেলেন, বাবা শুধু মুখ বুঝে কঠিন হয়ে বসেছিল। কিন্তু আজ আজ বাবা কাঁদছে। আয়েশি নিজেই তার বাবার চোখের জলের কারণ হয়েছে। এর থেকে বিশ্রী অনুভূতি আর কিছুই হতে পারে না। কিন্তু আয়েশি কী করবে? সে পারবে না তার মনে মৃদুল ব্যতীত অন্য কাউকে স্থান দিতে। সে দুনিয়াতে মৃদুলের জন্য অপেক্ষা করবে, পরকালে মৃদুলকে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে বলে। না না, মৃদুলের জায়গায় আয়েশি কাউকেই ভাবতে পারছে না, কাউকে না। আমায় ক্ষমা করো বাবা, আমি তোমার এই আবদার রাখতে পারলাম না। আমি খুব খারাপ সন্তান, তুমি আমাকে আর ভালোবাসো না। তোমার ভালোবাসা আদর কোনো কিছুর যোগ্য না। আমি খুব খারাপ, খুব খারাপ। আয়েশি ধপাধপ পা ফেলে নিজের ঘরে চলে এলো। ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। বিছানায় উপুর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে অশ্রু বিসর্জন দিতে লাগলো। তার জীবনটা এমন না হলেও পারত। সে আর মৃদুল মিলেই তাদের খুব সুন্দর এক সংসার হতে পারত, চড়ুই পাখির সংসার। আয়েশি হাওমাও করে কাঁদতে লাগলো। বাবাকে কষ্ট দিয়েছে সে। আয়েশি খুব খারাপ, সন্তান হওয়ার কোনো যোগ্যতাই নেই আয়েশির। আয়েশি মাথার চুল সব টেনে ছেড়ে ফেলতে লাগলো। নিজের গায়ে নখ দিয়ে আঁচড় কেটে রক্তাক্ত করে ফেলল। এত কষ্ট কেন হচ্ছে তার? এত যন্ত্রণা, এত মানসিক চাপ আর সহ্য হচ্ছে না। সবাই মরে, আয়েশি কেন মরে যাচ্ছে না? কান্না করতে করতে ক্লান্ত আয়েশি সেখানেই ঘুমিয়ে গেল। চোখ খুলল দরজায় করাঘাতের শব্দে। মা বাবার করাঘাত করছেন দরজায়। শব্দ করে আয়েশিকে ডেকে যাচ্ছেন দরজার ওপাশ হতে। আয়েশি দ্রুত উঠে দরজা খুলে দিল। আয়েশির মা হাওমাও করে কাঁদতে কাঁদতে বললেন, আইসি রে, তোর বাবার কেমন যেন করতেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমার খুব ভয় করছে। জলদি তুষারকে একটা ফোন লাগা। মানুষটা হুট করে কি হয়ে গেল? আয়েশি হতভম্ব হয়ে গেল। মায়ের কান্না আহাজারি কিছুই মাথায় প্রবেশ করছে না। সদ্য ঘুম থেকে উঠে এমন নিষ্ঠুর খবর শুনতে পেয়ে তার কান ভনভন করছে। আয়েশি ঢোক গিলে বলল, শান্ত হও মা, আমি এক্ষুনি ফোন দিচ্ছি ভাইকে। বাবাকে হসপিটাল নিতে হবে।
অপারেশন কক্ষে লাল বাতি জ্বলছে। আয়েশি চোখ ঘুরিয়ে অপারেশন কক্ষের দিকে তাকালো। বাবা এখনো বের হচ্ছেন না কেন? আয়েশির গা মৃদুমন্দ কাঁপছে। ভয় হচ্ছে নিজের জীবনের আরও রিয়া ভরসাপূর্ণ বুক হারানোর। আয়েশির কান্না পাচ্ছে, তবে সামলালো সে। মা বসে আছেন পাশে। আয়েশি নিজেকে ভেঙে না পড়তে দিয়ে মাকে আগলে নিল। বাবা ঠিক হয়ে যাবে মা, চিন্তা করো না। হ্যাঁ, আমি অফিসের লোকদের সাথে কথা বলে নিয়েছি, ওরা 2 দিন পর ডেট ফিক্সড করে ফেলবে। করিডোর দিয়ে হেঁটে ধ্রুব ও তুষার এলো। ধ্রুবর কানে ফোন ধরে রাখা। কথা বলতে বলতে আয়েশির পাশে এসে দাঁড়ালো। তুষার মায়ের পাশে বসলো। ধ্রুব এর বাসা আর জায়গার নেই, একটা মাত্র চেয়ার বাকি, সেটা আয়েশির পাশে। ধ্রুব অত সব ভাবল না, আয়েশির পাশের চেয়ারে বসে গেল। ধ্রুব ফোনে কথা বলছে। আয়েশির বিরক্ত লাগছে। সে কি বসার জন্য কোনো জায়গা পায়নি? খারাপ লোক দেখে দেখে আয়েশির পাশে বসতে হলো। ধ্রুবর কাঁধ দিয়ে ফোন কানে ধরে রেখে এক হাত দিয়ে কোকাকোলার স্ট্রিপ খুলল। ধ্রুব কোকাকোলার ক্যানটা আয়েশির দিকে বাড়িয়ে দিয়ে ইশারা করলো নেওয়ার জন্য। আয়েশি নিল না, স্পষ্ট বলল, আমি খাবো না, আপনি খান। ধ্রুব রাগ নিয়ে তাকালো এবার। আয়েশি ভ্রু কুচকে তাকালো, কিন্তু কিছু বলল না। ধ্রুবর ফোনের ওপাশের লোককে বলল, 1 মিনিট হোল্ড করেন প্লিজ। ধ্রুব ফোন মিউট করে জোরপূর্বক আয়েশির হাতে ক্যান ধরিয়ে দিয়ে বলল, বেশি কথা না বলে খাও, ক্লান্ত দেখাচ্ছে তোমায়। আয়েশি তেলে বেগুনে জ্বলে উঠল। কি পেয়েছে এই লোক? আধিক্যতা দেখানো হচ্ছে। আধিক্যতা? আজ বাবার এই হাল শুধুমাত্র এই লোকের জন্য, আর সে কিনা দরদ ভাগ করতে এসেছে। ছে! আয়েশির ইচ্ছে হলো ক্যান দিয়ে ধ্রুবর মাথাটা ঠাস করে ফাটিয়ে ফেলতে, কিন্তু মা তুষার ভাই পাশে থাকায় বেপরোয়া ইচ্ছেকে ধপ করে গিলে ফেলতে হলো। ক্যান ফিরিয়ে দিতে চাইলে বাম পাশ হতে তুষার ধমক দিয়ে বলল। আয়েশি দাঁতে দাঁত খিঁচে বসে রইল। ধ্রুবর মুচকি মুচকি হাসছে। আয়েশি ভাঙচুর করা রাগ নিয়ে ছো দিয়ে ধ্রুবর হাত থেকে কোকাকোলার ক্যান নিয়ে নিল। ধ্রুব মুচকি হেসে এবার ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। আয়েশি একটু একটু করে কোকাকোলা খাচ্ছে আর অপারেশন কক্ষের দিকে তাকাচ্ছে। বাবার হাত পা নাড়ি ভুড়ি কী সব আজই কেটে ফেলছে। ইস, কী সব ভাবছে আয়েশি। মৃদুল ঠিক বলতো, আয়েশি এখনও ম্যাচিওর হতে পারেনি। আয়েশি অন্যমনস্ক থাকাকালীন ধ্রুব ফোনে কথা বলতে বলতে আয়েশির হাত থেকে ক্যান নিয়ে তাতে চুমুক বসালো। আয়েশির ধ্যান ভাঙল। ধ্রুবর এমন কাজে হতভম্ব হয়ে পড়ল। ধ্রুব তার এঁটো খাচ্ছে? ছি! কিন্তু এ নিয়ে আয়েশি বেশি মাথা ঘামালো না। খেলে খাক, তার পেট খারাপ হবে, ওর কি তাতে, ফালতু লোক। অপেক্ষা করতে করতে এক সময় চেয়ারে হেলান দিয়ে আয়েশি ঘুমিয়ে পড়ল। মাত্রাতিরিক্ত ঘুমের কারণে মাথা বারবার ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে যাচ্ছে। আয়েশি ঠিকমতো ঘুমাতে পারছে না। ধ্রুব এসব দেখে মুচকি হাসল। আয়েশির মাথাটা নিজের কাঁধে বসালো। আয়েশি লম্বা করে হাই ফেলে ধ্রুবর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। ধ্রুবর কাছে মনে হচ্ছে আয়েশির মাথা তো নয়, যেন ফুলের পাপড়ি, এত নরম, একটু ওজন নেই। ধ্রুব আয়েশির কপালে সামনে পড়ে থাকা চুল কানের পেছনে গুজে দিয়ে ফোনে কথা বলার সময় মন দিল। ফোনে কথা বললেও চোখ ঘুরিয়ে বারবার আয়েশির দিকে তাকাচ্ছে। একসময় বিরক্ত হয়ে ফোনটাই কেটে দিল। এখন তার রক্ত জবাকে 2 চোখ ভরে দেখার সময়। আয়েশি, আয়েশি। ঘুমের মধ্যে আয়েশির বোধ হলো মৃদুল তাকে ডাকছে। আয়েশি চট করে উত্তর দিল, মৃদুল, মৃদুল বলেই আশেপাশে খুঁজতে লাগলো। ধ্রুব হয়তো বুঝতে পেরেছে বিষয়টা। ধ্রুব আয়েশিকে শান্ত করতে বলল, আমি ডেকেছিলাম। আয়েশি ক্যান্টিন থেকে একটা মিনারেল ওয়াটার কিনলো। বিল মেটাতে গেলে ধ্রুব আগেই বিল পে করে ফেলে। আয়েশি রেগে গিয়ে বলে, আপনি বিল দিলেন কেন? আমি কি ফকির? টাকা নেই আমার কাছে? আপনার টাকা আছে জন্য জনে জনে বিলিয়ে বেড়াবেন? আমার টাকা পয়সা সম্পত্তি সব কিছু আমার হবু স্ত্রীর জন্যে। সে চাইলে প্রাণটাও উৎসর্গ করতে পারি, করব নাকি? হ্যাঁ করুন, করে মরে যান, খুশি হব আমি। আয়েশির চোখে চোখ রাখলো, বলল, আমি কখনো একা মরবো না। রক্তচোষা মরলে তোমার সাথে নিয়ে মরবো। আমি মরে গেলে তুমি অন্য কারো হবে, আমার তা সহ্য হবে না। তাই আমিও শেষ, তুমিও শেষ। আয়েশি অবাক হলো। লোকটার কথার অর্থ ধরতে পারল না। ধ্রুব এত শক্ত করে আয়েশির হাত ধরে রেখেছে, আয়েশি হাতে কালশিটে দাগ পড়ে গেছে। ব্যথায় হাত বোধহয় অবশ হয়ে যাচ্ছে। আয়েশির চোখ খিচে ঠোঁট কামড়ে ধরে অস্ফুট সুরে বলল,
আমি ব্যথা পাচ্ছি। ধ্রুবর মস্তিষ্ক সচেতন হলো। ছট করে আয়েশির হাত ছেড়ে দিয়েই সরে দাঁড়ালো। আয়েশি ছাড়া পেয়ে আঘাতপ্রাপ্ত হাত চেপে ধরল। লাল হয়ে গেছে জায়গাটা, টনটন করছে। আপনি কি পাগল? আমার হাতে স্পর্শ করার সাহস কোথায় পেলেন? ধ্রুব মুখ এগিয়ে আনলো আয়েশির কানের কাছে। আয়েশি কিছুটা পেছালো। ধ্রুব হেসে বলল, অধিকার বোধ থেকে সাহসের সৃষ্টি, প্রিয়তমা। আয়েশির কপাল কুঁচকে গেল। ঠিক কতটা নির্লজ্জ হলে বন্ধুর ভালোবাসাকে প্রিয়তমা বলা যায়? ধ্রুব সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। আয়েশির দাঁত খিঁচে দুবার। ফালতু খারাপ লোক। খারাপের এখনো দেখছোটা কি? আমার আসল খারাপ রূপ তোমার রুহ অবধি কাঁপিয়ে তুলবে। রক্তজবা, আমাকে আমার আসল রূপে ফিরে আসতে বাধ্য করো না। বিকেলে কামরুল হাসানের জ্ঞান ফিরেছে। ধ্রুব সহ সবাই কামরুল হাসানকে ঘিরে দাঁড়িয়ে আছে। আয়শি কোথায়? ধ্রুব কেবিনের থেকে বেরিয়ে গেল। চোখ ঘুরে আয়েশিকে খুঁজল। হয়তো জানালার পাশে দাঁড়িয়ে আছে। ধ্রুব হেঁটে গেল। আয়েশি, তোমার বাবা তোমায় খুঁজছিলেন। আয়েশির চোখে জল ভরে। চোখের কোল ছাপিয়ে অশ্রু গড়াতে চায়। আয়েশি ঠোঁট চেপে ধরে কান্না আটকায়, তবে বেশিক্ষণ পারল না। একসময় কেঁদে ফেলে। ধ্রুব তাকায়। অন্যের জন্য আয়েশিকে কাঁদতে দেখে ধ্রুবর ভালো লাগে না। আয়েশির চোখের জলের কারণ হবে শুধু ধ্রুব। একমাত্র ধ্রুব আয়েশিকে কাঁদাবে, হাসাবে, আর কেউ না। এমনকি আয়েশির জন্মদাতা বাবাও না। কাঁদছো কেন এত? খুশিতে। আমার বাবা আমার কারণে হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে, তাই আমার ভীষণ সুখ পাচ্ছে। এই সুখে মরে যেতে পারছি না, তাই কাঁদছি। নাক মুছো, দেখতে বিশ্রী লাগছে। আমি বিশ্রী কারণ আমার সৌন্দর্য বিয়ের দিনেই আমায় ছেড়ে চলে গেছে। বিশ্রী আমি না, বিশ্রী হলেন আপনি, যে কিনা বন্ধুর ভালোবাসাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে যাচ্ছেন। আয়েশি চলে গেল। ধ্রুব তাতে দাঁত খিঁচে দাঁড়িয়ে রইল। কত বড় সাহস! ধ্রুবকে বিশ্রী বলে গেল। কথাটা আয়েশি না বলে যদি অন্য কেউ বলতো, ধ্রুব তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতো। ছুরির আঘাতে গা ছাঁচড়া করে ফেলতো। তবে আফসোস, মেয়েটা আয়েশি ছিল। ধ্রুব চোখ রক্তিম হয়ে গেল। পা দিয়ে পাশে থাকা ফুলের টপকে লাথি দিয়ে নিচে ফেলে দিল। তবুও রাগ কমছে না। কাউকে ভয়ঙ্কর রকমের মারধর করতে পারলে রাগটা কমবে বোধ হয়। কামরুল হাসান মেয়ের মাথায় হাত বোলালেন। বললেন, কাঁদে না মা, আমি ঠিক আছি। এবার কি বিয়ের কথা তোলা উচিত তার? তার অসুস্থতার রেস ধরে মেয়ে নিশ্চয়ই রাজি হয়ে যাবে। হ্যাঁ, স্বার্থপর হচ্ছেন তিনি। ছেলে মেয়ে ভালোর জন্য সব বাবা মারাই স্বার্থপর হতে পারে। কামরুল হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ধ্রুবকে বিয়ে করে ফেল আয়শি। তোমাকে সুখে দেখলে আমি শান্তিতে মরতে পারবো। আয়েশি চোখ থেকে টপ করে জল গড়ায়। সবার আগে তার বাবা। বাবার কথা রাখতে না হয় নিজেই ভেতর ভেতর মরে গেল। কি ক্ষতি তাতে? বাবা তো ভালো থাকবে। বাবাকে ভালো রাখতে আয়েশি সব করতে পারে, এমনকি নিজেকে মেরেও ফেলতে পারে। আয়েশি ঠোঁট কামড়ে প্রচণ্ড কষ্ট নিয়ে বলে, তুমি যা বলবে আমি তাই করব বাবা, তবুও তুমি ভালো থাকো। কিছুক্ষণ পর কামরুল হাসানকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপাতত তিনি ঘুমাচ্ছেন। আয়েশি জানালায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। চোখ উপসে জোল গড়াচ্ছে। হেয়ার নতুন কি সদা হয়। মৃদুল মারা যাবার পর আয়েশি ঠিকমতো একবারও হেসেছে কিনা মনে পড়ে না। আইসি, মায়ের কণ্ঠে পেছনে ফেরে আয়েশি। মনোয়ারার এক হাতে ভাঁজ করা জামদানি শাড়ি, অপর হাতে গয়নার বাক্স। মনোয়ারা হাতে সব বিছানার উপর রাখলেন। গয়নার বাক্স খুলে তার ঠিক আছে কিনা পরখ করে বললেন, ধ্রুব এসেছে, তোকে নিয়ে একটু বেরোবে। আমি যাব না। তার এত শখ জাগছে কেন? সে কি জানে না আমার পরিস্থিতি কেমন? আস্তে কথা বল, ধ্রুব শুনবে। আয়েশি আগের চেয়ে দ্বিগুণ শব্দ করে চেঁচায়। শুনলে শুনুক, আমি কি তাকে ভয় পাই? সে কি শুরু করেছে? যখন যা মনে চাইবে তাই করছে। কারো ফিলিংসের কি কোনো দাম নেই তার কাছে? দেখ, কোনো অশান্তি করিস না। এমনিতেই তোর বাবার হার্ট ভালো না, তার মধ্যে এত অশান্তি সে নিতে পারবে না। ধ্রুব এসেছে, চুপচাপ তার সঙ্গে যা, একটু ঘুরে আয়, ভালো লাগবে। আয়েশির মা খুব সুন্দর করে আয়েশিকে নীল জামদানি শাড়ি পরিয়ে দিচ্ছেন। গলায় সরু সোনার চেইন, কানে সাধারণ ঝুমকো। আয়েশিকে দেখতে আজ খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো পরী এই ধরায় নেমে এসেছে। দেখ কি সুন্দর দেখাচ্ছে আমার মেয়েকে। যা, ধ্রুব বসে আছে। আয়েশি গা ছেড়ে দিয়ে হেঁটে যায় বসার ঘরের দিকে। ধ্রুব সোফায় বাবু হয়ে বসে আছে।
ধ্রুব সামনে আয়েশির বাবা বসে হবু জামাইয়ের সাথে গল্প করছেন। আয়েশি বাবার পাশে এসে দাঁড়ায়। ধ্রুব আয়েশির পানে চোখ তুলে তাকায়। সঙ্গে সঙ্গে তার চোখ আটকে যায়, ভস্ম হয়ে যায়, ঝুলসে যায়। আয়েশিকে আজ তার ভাবনার চেয়েও বেশি সুন্দর দেখাচ্ছে। ধ্রুবর বুক ধুকপুক করে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ধ্রুব সোফা থেকে উঠে দাঁড়ায়। আয়েশির পাশে দাঁড়িয়ে আয়েশির হাত আঁকড়ে ধরে। আয়েশির রাগ হয়, হাত ছাড়াতে চায়, পারে না। ধ্রুব কামরুল হাসানের থেকে বিদায় নেয়। সদর দরজার দিকে হেঁটে যেতে যেতে আয়েশির কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমায় আজ ভীষণ মনমোহিনী লাগছে রক্তজবা। তোমার থেকে আজ আমার চোখ সরানো যাচ্ছে না। এত সুন্দর কেন তুমি? আয়েশির দাঁত খিঁচে ওঠে। এত বেহায়া ছেলেকে আয়েশি জন্মে দেখেনি। রাগ হচ্ছে ভীষণ। মন চাচ্ছে ধ্রুবকে এক্ষুনি এক কোপে খুন করে ফেলতে। ইস, যদি করা যেত, তবে আয়েশি আজ ধ্রুবর এই বেহায়া ভালোবাসা থেকে মুক্ত হয়ে যেত। ধ্রুব আয়েশি শহরের একটি নামি দামি ক্যাফেতে আসে। ধ্রুবকে দেখে ক্যাফের মালিক ব্যস্ত হয়ে ধ্রুবর পাশে এসে দাঁড়ায়। ধ্রুবর পা ধরে সালাম করে। ধ্রুব বলে, কেমন আছো শাহাদাত? আপনার দোয়াই ভালো আছি স্যার। আরে আরও দোয়া চাইলে আজ আমারও আমার মিসেসের ভালো করে খাতিরদারি করো, বুঝলে? শাহাদাত তৎক্ষণাৎ মাথা নেড়ে বলে, অবশ্যই স্যার, চলুন আমার সাথে। ধ্রুব আয়েশিকে নিয়ে আগে হাঁটে। পেছনে পেছনে ক্যাফের মালিক আসে। মালিকের মুখ শুকিয়ে আধখানা হয়ে গেছে। আজ যেন কোনো অঘটন না ঘটে, নাহলে ধ্রুবর হাত থেকে আজ কারো নিস্তার নেই, কারো না। ধ্রুব চেয়ার টেনে বসলো। আয়েশির জন্য নিজের পাশে চেয়ার টেনে বলল, বসো। আয়েশি সেখানে বসলো না, একটু দূরে চেয়ার টেনে সেখানে বসলো। ধ্রুব দেখলো, রাগ হলো, খুন করতে ইচ্ছা হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটির পরবর্তী অংশ শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীকাল আপলোড করা হবে গল্পটির পরবর্তী অংশ। ভালো থাকবেন সবাই।